বাট নট শিওর আমি কি জিপিএক্স ডিমন নতুন নেব নাকি R15 এর সেকেন্ড হ্যান্ড নেব নাকি R15 নিউ নেব নাকি জিএসএক্সআর নেব নাকি সিবিআর নেব, সবগুলোতে একটু কনফিউশনে আছি। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর আরো একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম ব্যাক। সময় এখন সকাল 10টা আর আমি চলে যাচ্ছি আমার অফিসে। সো আজকে লেট হয়ে গেছে কারণ রাস্তায় প্রচুর জাম ছিল, অনেক জাম। আর ইদানিং অনেক জাম পাচ্ছি রাস্তায়, ভাই বলার মতো না। আর বিশেষ করে যে সকল রাস্তা ভাঙা ওই সকল রাস্তা দিয়ে গাড়ি চালানোটা মানে খুবই কষ্টকর ভাই। আর যদি স্পোর্টি বাইক হয় তাহলে তো হাতের পেইন আর ঘাড়ের পেইন, এই দুইটা পেইন তো আছেই। সো জিপিএক্স ডিমনটা একটু চালিয়েছিলাম আমাদের 165, যাই হোক 165 সিসি বলে এটাকে। ওইটা চালানোর পরে আমার দুই হাতের মধ্যেই মোটামুটি ভালো পেইন চলে আসছিল, কারণ আমি নর্মালি কমিউটার বাইক চালাই আর স্পোর্টি বাইক ওরকম খুবই কম চালাই, বিশেষ করে আমার ফ্রেন্ডের কাছ থেকে নিয়ে মাঝে মধ্যে চালাই। বাট নর্মালি আমি কমিউটার বাইকটা বেশি চালাই কারণ এটাতে হ্যান্ড পেইন বা ঘাড়ের পেইনটা খুবই কম হয় বলতে কি কমিউটার বাইকে হয়ই না বলতে গেলে, কিন্তু এই স্পোর্টি বাইকে একটু পেইন হয়। তবে যারা রেগুলার চালায় তাদের ক্ষেত্রে এটা অভ্যস্ত হয়ে যায়। যাই হোক, আজকে যে টপিক্সটা নিয়ে কথা বলবো সেই টপিক্সটা হচ্ছে গিয়ে, আমি বলছিলাম একটা প্ল্যান করতেছি আমার বাইকটাকে এক্সচেঞ্জ করব। তো তার আগে একটা কথা বলে নেই, এই যে আমার বাইকের সামনে যে আগে একটা মিটার প্রোটেক্টরটা ছিল, এখানে একটা কভার ছিল মিটার প্রোটেক্টর, এখানে যে গাম ছিল ওই গামটা উঠে গেছে। তো ওইটা আমার ব্যাগের মধ্যে নিয়ে নিছি, কিছুক্ষণ আগেই উঠছে। তো ওইটা আমার ব্যাগের মধ্যে নিয়ে নিছি। তো ইনশাল্লাহ এটা আবার লাগিয়ে ফেলবো, যার কারণে এই জায়গাটা দেখতে একটু খারাপ লাগতেছে, আমার কাছে খারাপ লাগতেছে। মনে হচ্ছে এই জায়গাটার মধ্যেই যে গামগুলো আছে এখানে, তো আমার কাছে মনে হচ্ছে মিটার প্রোটেক্টরটা থাকলে আই থিঙ্ক লুকস বেটার। আর যদি সম্ভব হয় মিটার প্রোটেক্টর যদি নাও লাগাই, তাও এই জায়গাটা আমি ইনশাল্লাহ উপরে একটা প্লাস্টিক আছে এটার উপরে, যার কারণে এরকম দেখাচ্ছে। ওই প্লাস্টিকটা আমি উঠাই ফেলবো, তখন এটা আবার চকচক দেখাবে, কারণ উপরে প্লাস্টিক প্রোটেক্টর আমি লাগিয়ে নিছি। তো যেটা বলতেছিলাম যে আমি আমার বাইকটাকে এক্সচেঞ্জ করব। এক্সচেঞ্জ মিন্স হচ্ছে গিয়ে, আমি এক্সচেঞ্জ না, যদি নর্মালি বলি সেটা হচ্ছে আমি সেল করে দেবো ইনশাল্লাহ। তো সেল করে দিয়ে আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত একটা স্পোর্টি বাইক নেব। আর সেটা কোন বাইকটা সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেওয়ার পরে জানাবো। তবে এটা নিতে একটু টাইম লাগবে, কারণ এই বাইকটা আমি এই বাইকটা যেটা জিক্সার আমি চালাচ্ছি এখন, এই বাইকটা আমি কিনেছি আলহামদুলিল্লাহ আমার প্রতি মাসের স্যালারির টাকা থেকে, কিছু টাকা অল্প করে টাকা জমিয়ে দেন তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই বাইকটা কেনার সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ এই বাইকটা আমি কিনতে পারছি নিজের স্যালারির টাকা দিয়েই। তো ইনশাল্লাহ স্পোর্টি বাইক যেটা নেবো সেটা আমার নিজের স্যালারির টাকা থেকেই নিব, সেজন্য আমি টাকা জমাচ্ছি, ইনশাল্লাহ জমাবো। তো সেজন্য আমার একটু টাইম লাগবে। তো কোন বাইকটা নিব সেটা আমি ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনাদেরকে জানাবো যে আমি স্পোর্টি বাইকের মধ্যে এই বাইকটা নিচ্ছি। তবে যে বাইকটাই নেই না কেন সেই বাইকটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে ডিসকাশন করেই নিব কোন বাইকটা নিলে ভালো হয়। তো এখন এইটা হচ্ছে কি আমাদের অফিসের পার্কিং, এখানে আমি আমার বাইকটাকে পার্কিং করে দেবো, কিন্তু কোন জায়গায় রাখবো সেটা চিন্তা করতেছি। ওইদিকে না এদিকে, আচ্ছা ঠিক আছে এখানেই রাখি, অ্যাকচুয়ালি এখানেই রাখি। এমন একটা জায়গায় রাখতে হবে যে জায়গার মধ্যে আমার বাইকটা কারো ধরার প্রয়োজন পড়বে না, কারণ আমার বাইক অন্য কেউ ধরলে ভাই যদি ডোন্ট কেয়ার মোডে ধরে তাহলে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ব্ল্যাক কালার বাইকে একটু স্ক্র্যাচ পড়ে যায় দ্রুত। তো ইনশাল্লাহ অফিস শেষে আবার আপনাদের সামনে ব্যাক করতেছি, এখন সরাসরি চলে যাব অফিসে। তো অফিস শেষে ইনশাল্লাহ ডিসকাশন করতেছি আমার বাইকের সেল নিয়ে, প্লাস হচ্ছে কি নতুন যে স্পোর্টি বাইক নেব সেটা নিয়ে ইনশাল্লাহ ডিসকাশন করব। সো আলহামদুলিল্লাহ অফিস শেষ করে এখন এইমাত্র বের হলাম। তো আজকে একটু দ্রুত অফিস থেকে বের হয়ে গেছি, কারণ আজকে মোটামুটি একটু অসুস্থ লাগতেছে, মানে একটু অসুস্থ হয়ে গেছি। বাট আলহামদুলিল্লাহ ইটস ওকে, একটু 1 ঘন্টা আগে বেরিয়ে গেছি। তো এখন বাসায় চলে যাব। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছিলাম সেই বিষয়টা নিয়ে কথা বলতেছি, সিগন্যালটা একটু পার করি। তো এখন যে লোকেশনে আসি সেটা হচ্ছে গিয়ে গুলশান 2 থেকে সরাসরি নতুন বাজার যাওয়ার যে রাস্তাটা সেই রাস্তাটাই আসি। তো যেটা বলতে চাচ্ছিলাম যে বাইক এক্সচেঞ্জের বিষয়টা, ইনশাল্লাহ আমি খুব দ্রুতই এই বাইকটা এক্সচেঞ্জ করব। এখন যদি স্পোর্টি বাইকের কথা বলতে চাই, R15 এর ক্ষেত্রে একটু বেশি লিন হওয়া লাগতেছে, এইটা একটা ইস্যু। আবার জিপিএক্স ডিমনের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে মানে জিপিএক্স ডিমনের চাইতে R15 যদি সেকেন্ড হ্যান্ডও নেই তাহলে সেক্ষেত্রে আই থিঙ্ক বেটার চয়েস, বাট নট শিওর আমি কি জিপিএক্স ডিমন নতুন নেব নাকি R15 এর সেকেন্ড হ্যান্ড নেব নাকি R15 নিউ নেব নাকি জিএসএক্সআর নেব নাকি সিবিআর নেব, সবগুলোতে একটু কনফিউশনে আছি। তো ইনশাল্লাহ নিব তো অবশ্যই কোনো না
একটা না একটা স্পোর্টি বাইক একটা নিব, তো এখন জাস্ট সাজেশন প্রয়োজন যে হুইচ ওয়ান উইল বি বেটার ফর মি। আজকে যেহেতু শনিবার, মোটামুটি হালকা জামই আছে রাস্তার মধ্যে, তেমন বেশি নাই, জাস্ট হালকা জাম, বিশেষ করে এই যে এই মোড়গুলোতে, সিগন্যালে, এগুলোতে মোটামুটি হালকা জাম। নর্মালি আমার বাসা যেখানে, সেই রাস্তার মোড় থেকে, মানে হচ্ছে কি মেইন রাস্তা থেকে রাস্তার মোড় পাস করলেই প্রচুর জামের মধ্যে পড়তে হয়, এদিকে অনেক গাড়ি ঢুকে। মিটার প্রোটেকশনের জন্য যেটা ইউজ করতাম সেটা তো উঠেই গেছে, তো ভাবছিলাম যে এটা আঠা দিয়ে আবার লাগাবো, কিন্তু যে অবস্থা দেখতেছি যে এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ভালো করে একটু ক্লিন করে তারপর দেন নতুন করে একটা গাম দিতে হবে। সেটা একটু ডিফারেন্ট টাইপের একটা গাম আছে, ওই গামটা দিলে স্ক্রিনের মধ্যে কোনো সমস্যা হবে না, কিন্তু খুব ভালোভাবে ওই প্রোটেক্টরটাকে ধরে রাখবে। তো ওই গামটাও কিনতে হবে, ওই গামটা কিনেই ওইটা অ্যাটাচ করে নিব। তো যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখছেন তারা হয়তো এই জায়গাটা খেয়াল করতে পারেন যে এই জায়গাতে একটা প্রোটেক্টর ছিল। এই মিটার প্রোটেক্টরটা অনেক ভালো, কিন্তু কথা হচ্ছে যে যেটা বললাম, ওই যে আঠাগুলো, গামগুলো ঠিকভাবে থাকে না, কয়েকদিন পরে বা 2-3 মাস পরে গিয়ে এই গামগুলো উঠে যায়। তো এই হচ্ছে কি জাস্ট একটা সিম্পল সমস্যা, আর কোনো সমস্যা নেই। আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলে দেই, সেটা হচ্ছে যে এমন না যে এই বাইকটা নিয়ে আমি স্যাটিসফাই না, সেই জন্য আমি স্পোর্টি বাইক নিচ্ছি। আলহামদুলিল্লাহ এই বাইকটা আমাকে অনেক 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 ভালো সাপোর্ট দিচ্ছে, আমি যথেষ্ট স্যাটিসফাই। নর্মালি এই সুজুকি জিক্সার বাইকগুলোতে যে সমস্যাগুলো থাকে, যেমন বিশেষ করে কালার ইস্যু, কালারগুলো ফেড হয়ে যায় ডিভাইডে, খুব সহজেই কালারগুলো উঠে যায়, এই সমস্যা। আর মাঝে মধ্যে অনেকগুলো, বেশিরভাগ ম্যাক্সিমাম জিক্সার বাইকগুলোতে যে ডিস্ক টালের ইস্যুটা, সেই ডিস্ক টালের ইস্যু, ইঞ্জিন হিট হওয়ার ফলে ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যাওয়া, এই কয়েকটা সমস্যা ছাড়া বলতে পারেন আলহামদুলিল্লাহ এর পারফরমেন্স অনেক ভালো। তো এই কয়েকটা সমস্যায় অনেকেই কনসিডার করতে পারে, অনেকেই কনসিডার করতে পারে না। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এগুলা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি কনসিডার করেই নিয়েছি। আর আমি এটা কেনার আগে আমি জানতাম যে এই সমস্যাগুলো থাকবে, এটা আমাকে মেনে নিতে হবে। তো এটা আমার শখের বাইক ছিল, আলহামদুলিল্লাহ এখনো আছে, এখনো চালাচ্ছি। ইনশাল্লাহ স্পোর্টি বাইক নিব, তবে যেটা বললাম খুব শীঘ্রই নিব ইনশাল্লাহ। তবে কবে নেব, কোনটা নেব, সেটা আপনাদের কাছ থেকে আমি মতামত জানতে চাই যে অ্যাকচুয়ালি আমার কোনটা নিলে বেটার হয়। তো এটাকে আপনারা বলতে পারেন বাইক এক্সচেঞ্জও বলতে পারেন, সেল দিয়ে নতুন বাইক নেব সেটাও বলতে পারেন। এক্সচেঞ্জ শব্দটা আমি এই কারণে অ্যাড করতেছি, কারণ হচ্ছে গিয়ে ইয়ামাহাতে একটা অফার আছে, সেটা হচ্ছে যে সুজুকির বাইক হোক আর অন্য কোনো ব্র্যান্ডের বাইক হোক, সেই বাইকটা দিয়ে আপনি ইয়ামাহা থেকে যে কোনো বাইক নিতে পারবেন কিছু টাকা এক্সট্রা অ্যাড করে। সো সেজন্য এটাকে আপনি বলতে পারেন যে এক্সচেঞ্জ যদি আমি করি তাহলে, আর যদি না করি তাহলে সেক্ষেত্রে আমি নতুন নিব। আর যদি নতুন নেই, সেটা হইতে পারে আমি ইএমআইতে নিতে পারি, অথবা হইতে পারে আমি সরাসরি ক্যাশ পেমেন্ট করেও নিতে পারি ইনশাল্লাহ, যেটা আল্লাহ তাকদিরে রাখে। বাট আই উইল ট্রাই, আর আমি চেষ্টা করতেছি। আমি আমার জায়গা থেকে এমন না যে আমার ফ্যামিলি থেকে টাকা নিব, আলহামদুলিল্লাহ এরকমটা কখনো করিনি। ফ্যামিলি থেকে টাকা নিয়ে বা বাসা থেকে প্রেশার দিয়ে টাকা নিয়ে আমি বাইক কিনবো আল্লাহর রহমতে, এই কাজটা আমি ভুলেও কখনো করি না, করবো না, করিনি, আর কখনো হবেও না ইনশাল্লাহ। প্রয়োজনে আমি 1 বছর পরে কিনবো, কিন্তু তাও নিজের টাকায়, নিজের ম্যানেজ করা টাকা দিয়ে কিনবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে কি আমাদের, মানে আমার বাসায় যাওয়ার গলি, এই গলিতে এত পরিমাণে জাম থাকে আপনি কল্পনাও করতে পারেন। আমার মনে হয় ঢাকা শহরে যত জাম আছে সব এই গলির ভিতরেই সবচেয়ে বেশি। এই রাস্তা দিয়ে গেলে আপনি ভোগান্তির শিকার কাকে বলে, মানে জ্যামের ভোগান্তির শিকার। দেখেন ফ্রাইডেতেও প্রচুর জাম থাকে, আর স্যাটারডেতেও তো হইছেই, কি লেভেলের জাম। আমি চাচ্ছি না এই জামের মধ্যে আপনাদের সাথে এত কথা শেয়ার করতে, কারণ আপনারাও একটু বিরক্ত হইতে পারেন, কারণ এই জামের মধ্যে কথা না বলে একটা ভালো একটা স্পেসে গিয়ে কথা বলাটাই বেটার। কিন্তু তারপরেও বাধ্য হয়ে বলা লাগতেছে জাস্ট দেখানোর জন্য যে এই হচ্ছে অবস্থা। দেখেন সামনের একটা অটো দাঁড়িয়েছিল, সেই অটো প্যাসেঞ্জার নিচ্ছে, যার কারণে পেছনের এই লরিটা আটকে রয়েছে। বলেন ভাই এই হচ্ছে কি অবস্থা। এক কথায় যদি বলি, এই এলাকাটা হচ্ছে গিয়ে অটোদের রাজত্ব। মানে অটো যারা চালায় তারাই এখানে দেখবেন ম্যাক্সিমাম অটো এবং রিক্সা হোক, সেটা ব্যাটারি চালিত রিক্সা অথবা প্যাডেল, যেটাই হোক না কেন, এই এলাকার মধ্যে এই রিক্সা আর হচ্ছে অটো, আর মাঝে মধ্যে তো প্রায় সময় বড় বড় ট্রাক ঢুকে যায়। এইগুলো হচ্ছে কি এই এলাকার মেইন জ্যামের একটা রিজন। হাতের পাশে খিচুড়ির ঘ্রাণ আসতেছে, আবার বিরিয়ানির ঘ্রাণ আসতেছে, ইচ্ছা করতেছে একটু খিচুড়ি খাই, একটু বিরিয়ানি খাই, কিন্তু এখন এই সময় এগুলো খাওয়াটা ঠিক হবে না। দেখেন ভাই কি একটা অবস্থা ভাই, কই যাবো ভাই বলেন ভাই, রে ভাই কি একটা অবস্থা ভাই বলেন। ধরেন নতুন একটা বাইক কিনছেন, কথার কথা R15 কিনছেন, আপনি R15 কিনে এই রাস্তা দিয়ে একদিন চালান, আপনার কাছে মনে হবে যে ভাই আমি বাইক চালাবো না, আমি কিছু চালাবো না, আমি পায়ে হাইটা পাশে যাব, তাও আমি কিচ্ছু চালাবো না। এই রাস্তা দিয়ে একবার যে আসে বাইক নিয়ে, আবার
আমি তো আলহামদুলিল্লাহ কমিউটার বাইক চালাচ্ছি, সো দ্যাটস ওয়াই আমার কাছে এত বড় কোনো ইস্যু লাগতেছে না। সব ঝড় আমার বাইকের উপর দিয়ে যাচ্ছে, আমি সুন্দর করে বসে বসে যাচ্ছি। এই ভাঙা রাস্তা প্লাস হচ্ছে গিয়ে এই অবস্থার মধ্যে, এই সকল জ্যামের মধ্যে যখন আপনি বাসায় যাবেন, আপনার বাইকের পারফরমেন্স ডাউন হবেই। সেটা যত ভালোই বাইক হোক না কেন আর যত ভালো ইঞ্জিনই হোক না কেন, ওই বাইকের মধ্যে পারফরমেন্স ডাউন হওয়াটা স্বাভাবিক এই সকল রাস্তা দিয়ে চালানোর কারণে। জাস্ট সিম্পল একটা কথা বলি, যে সকল সুজুকি বাইক বাংলাদেশে চালানো হচ্ছে, ইয়ামাহা বাইক বাংলাদেশে চালানো হচ্ছে, বা অন্যান্য হোন্ডা বাইক, অন্যান্য ব্র্যান্ডের যে সকল বাইক আপনি বাংলাদেশে চালাচ্ছেন, ঠিক সেম বাইকগুলো যদি আপনি বাহিরের দেশে চালান, যেমন ফর এক্সাম্পল অনেকেই আছে বাংলাদেশি ভাইরা কাতার, দুবাই, ওইখানে ফুড ডেলিভারির কাজে বাইক ইউজ করে, এই সকল বাইক ইউজ করে, আবার অনেকে R15 ইউজ করে। এই সকল বাইক আপনি ঠিক সেম বাইকগুলোই দুবাইতে, কাতারে যারা চালাচ্ছে প্রবাসী ভাইরা বাংলাদেশিরা, তাদের কথাই বলি, আর অন্যান্যরা আছেই, আমি জাস্ট তাদের কথাই বলি। ভাই তারা যে চালাচ্ছে আপনার প্রায় 1 লক্ষ কিলোমিটার হয়ে যায়, 80,000 কিলোমিটার, 90,000 কিলোমিটার হয়ে যায়, বাইকের পারফরমেন্স একদম স্মুথ থাকে। এর একটা মেইন রিজন হচ্ছে গিয়ে ওই দেশের রাস্তার অবস্থা ভালো, রোড খুবই ভালোভাবে ডেভেলপ করা হয়েছে। আর বাংলাদেশে তো হচ্ছে গিয়ে একটু পরপরই ভাঙা রাস্তা, ট্রাফিক সিগন্যালে দ্বারাও হুটহাট করে ব্রেক ধরতে হয়, আদারওয়াইজ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এদিকে বাংলাদেশের যে ফুয়েল, ওই ফুয়েলও এত বেশি পিওর না, মানে পিওর বলতে এত বেশি কোয়ালিটিফুল না। সো এভরিথিং সবকিছু মিলিয়ে, ওভারঅল মিলিয়ে দেখা যাচ্ছে যে বাহিরে যে বাইকটা আপনি চালাতেন 80,000 কিলোমিটার, 90,000 কিলোমিটার, ঠিক সেম বাইকটা এই দেশে আপনার 40,000 কিলোমিটারই ঠিক ওই রকম ওই লেভেলের 80,000 কিলোমিটারের মতোই পারফরমেন্স ডাউন হয়ে যায়। তো আজকে আমাকে বাধ্য হয়ে এই সকল রাস্তা দিয়ে ভিডিও বানানো লাগতেছে, কারণ আমি যেহেতু অফিসে গিয়েছি আর অফিস থেকে এই রাস্তা দিয়ে আমার বাসায় যাওয়া লাগে। সো দ্যাটস ওয়াই আজকে আমি কোনো ভালো প্লেসে যাইতে পারি নাই যে ওই ভালো প্লেসে গিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করব, সেই জন্য আজকে এই রাস্তা দিয়ে যাইতেছি আর শেয়ার করতেছি। সো সবাই একটু কনসিডার করবেন আশা করি। আচ্ছা, আমাকে আবার এটিএম থেকে টাকা তুলতে হবে। আচ্ছা, এটিএম থেকে টাকা একটু পরেই তুলবো, সন্ধ্যার দিকে ইনশাআল্লাহ। তো যারা সাতারকুল রুট দিয়ে যাওয়া আসা করেন বা এই বাড্ডা এরিয়াতে থাকেন, তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কি রকম জ্যামের মধ্যে বাসায় যাই আর কি রকম জ্যামের কথা আমি বলার চেষ্টা করতেছি সবাইকে। মানে যারা থাকে তারা তো অবশ্যই ভোগান্তির শিকার হচ্ছেন, তারা জানেন। আর যারা জানেন না তাদের জন্য বলে রাখতেছি, যদি আপনারা এদিকে বাসা নিতে চান বা এদিকে থাকতে চান বা এদিকে আসার ইচ্ছা পোষণ করেন, তাহলে আমি বলবো যে ভাই এই জায়গাগুলো একটু ইগনোর করেন। এই সকল এরিয়াতে থাকতে গেলে আপনি শান্তিতে থাকতে পারবেন না। আর আপনি যদি বিশেষ করে বাইকার হয়ে থাকেন, আপনার বাইকের 12টা বেজে যাবে ভাই। যে বাইকটা আপনি মানে ধরেন 5,000 কিলোমিটারের মধ্যে আপনার বাইকের অনেকগুলো পার্টসের মধ্যে সমস্যা দেখা দিতে পারে। আমি খুবই সাবধানে এই সকল এলাকায় চালাচ্ছি, রাস্তা দিয়ে চালাচ্ছি, তারপরে আমার কাছে আমি ভয়ে ভয়ে চালাচ্ছি যে আমার বাইকের জন্য কোনো ক্ষতি না হয়ে যায়, সাসপেনশনে কোনো ইস্যু না দেখা দেয়, বাইকের কোনো ইস্যু না দেখা দেয়। আর যখন ট্রাফিক জামে আটকে পড়ি, তখন ওই জামের কারণে মানে এদিক সেদিক এখান থেকে সেখান থেকে গাড়ি এসে ধাক্কা দেয়, তখন যেন বাইকের কোনো ক্ষতি না হয়। এরকমটা আমি ফেস করছি, প্রায় ফেস করছি। এই হচ্ছে গিয়ে এলাকার কুকুর, আর এটা হচ্ছে গিয়ে এক কথায় যদি বলি আমারই কুকুর। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই, তাহলে এই কুকুরটাকে অনেক মিস করব। এই 1টা 2টা 3টা আর একটা 4টা, এখানে 4টা কুকুর আছে। তবে 4টার মধ্যে সবচেয়ে বেশি ডেঞ্জারাস যেটা, ও সরি, পায়ের মধ্যে পাড়া দিলাম কিনা। এই 4টা কুকুরের মধ্যে একটা কুকুর খুবই ডেঞ্জারাস। ওইটা আমাকে দেখলেই মানে দৌড়ায় আসে কামড় দেওয়ার জন্য। কেন দৌড়ায় আসে? কারণ হচ্ছে গিয়ে ওই কুকুরটার চোখে সমস্যা হয়েছিল। তো চোখে সমস্যা হওয়ার কারণে আমি ডাক্তার নিয়ে আসছিলাম ওর চোখের ট্রিটমেন্ট করানোর জন্য। তো ওর চোখের ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে আসছিলাম, ঠিকই ওর ট্রিটমেন্ট করানো হয়েছে, আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে। পর থেকে ও মনে করছে যে আমি ওর শত্রু, তো যার কারণে আমি ওর এনিমি মনে করছে। সো যার কারণে ও আমাকে দেখলে একটু বেশি দৌড়ায় আসে কামড় দেওয়ার জন্য। ওই কুকুর থেকে আমি একটু দূরে থাকি। সাইড প্লিজ, সাইড, আরেকটু দূরে, সাইড প্লিজ। ওকে, দিস ইজ মি, FZS legendary bike discover। সো আর বেশি কিছু বলবো না, জাস্ট এখন বাইকটাকে তালা দিয়ে দিব, বাইকটাকে লক করব, লক দিয়ে দিব। লক করার পরে সরাসরি বাসায় গিয়ে একটু রেস্ট নিব, রেস্ট নেওয়ার পরে ইনশাল্লাহ জিমে চলে যাব। তো নর্মালি আমি আগে রেগুলারই জিম করতাম। তো রিসেন্ট
একটু কাজ, পড়াশোনা, এক্সাম সবকিছু মিলিয়ে এভরিথিং ওভারঅল সবকিছু মিলিয়ে জিমে যাওয়া হয় না। প্রায় 2 ইয়ার্সের মতো, অর্থাৎ প্রায় 2 বছরের মতো আমার গ্যাপ চলে গেছে। তো ইনশাল্লাহ আবার শুরু করে দিয়েছি হোম ওয়ার্কআউট থেকে, এখন জিম ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছি অলরেডি। সো ইনশাল্লাহ আজকে যাব। সো এই হচ্ছে গিয়ে কথা। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন নিয়মিত তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আর বিশেষ করে যারা কমেন্টস করেন তাদের কমেন্টসগুলো পড়তে আমার কাছে খুবই ভালো লাগে। দ্যাটস ইট ভাই, লাগিয়ে দিব। সো আজকের মতো এতটুকুই। ইনশাল্লাহ নেক্সট ভিডিও আই উইল বি ব্যাক। টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। പയനങ്ങൾ പോലെ തുടങ്ങിടവാ മനമോദിഗനം കൊതികലനാക തവരിലടി വിസരിയന। কি অবস্থা স্যার? স্যার আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি স্যার, একটু সিক।